আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নির্বাচন আন্দোলন খালেদার বিদেশ গমন। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, এবং অজয় দাশগুপ্ত, উপসম্পাদক দৈনিক সমকাল। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। হজ কার্যক্রমের উদ্বোধন। হোলি আর্টিজান হামলায় জড়িত বাশার ও মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে মারা যায়, জানালো পুলিশ। মেহেরপুরে একটি বাড়িতে অভিযান। পুলিশের গুলিতে আহত তিতুমির কলেজ ছাত্রের দৃষ্টি ফিরে পাওয়া নিয়ে সংশয়। অপারেশন শেষে চিকিৎসক। ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩। ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনা। এবং রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নেই সঠিক পরিসংখ্যান। ৭ বছর আগের তালিকা নিয়ে বিপাকে সিটি কর্পোরেশন। আমরা চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আসলে আজকের আলোচনা হচ্ছে রাজনীতি। রাজনীতি এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে সবার মুখে মুখে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের অনেক আগে ভাগেই কিন্তু নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে দলগুলো, রাজনৈতিক দলগুলো। এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের পথরেখাও ঘোষণা করেছেন। বিএনপি আবার সেটা বলেছে যে এটা আওয়ামী লীগেরকে জেতানোর একটা নীল নকশা, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে রাজনীতি একটু উত্তপ্তই আছে বলা যায়। এর মধ্যে আবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিদেশ গেছেন চিকিৎসার জন্য, বলা হচ্ছে 2 মাসের উপরে থাকবেন বলা হচ্ছে। আওয়ামী লীগ আবার বলছে যে তিনি কি পালিয়ে গেলেন নাকি। বিএনপি আবার এর প্রত্যুত্তরে বলছে যে যারা মনে করে যে তিনি পালিয়ে যাবেন তারা হামুক। যাই হোক, ইত্যাদি ইত্যাদি নানান রকম আলোচনা হচ্ছে। তা আমি প্রথমেই উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি আপনার কাছে আসবো। আপনি কি বলবেন এই রাজনৈতিক ডামাডোল নিয়ে? ধন্যবাদ জনাব মোর্শেদুল ইসলাম, এবং শুভেচ্ছা সকল দর্শক শ্রোতাদের। রাজনীতি নিয়ে কথা বলা খুব কঠিন, তবে বর্তমানে তো অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ কেন প্রায় সকল রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। এখন যারা নির্বাচনে যাবেন না বলছেন তারাও নির্বাচন নিয়েই কথা বলেন, আর যারা নির্বাচনে যাবেন বলছেন তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে যারা নির্বাচনে আগ্রহী তারা কথা বলেন, যারা নির্বাচনে যাবেন না বলছেন তারাও নির্বাচনটা কিভাবে হওয়া উচিত সেটা নিয়েই কথা বলেন। সুতরাং নির্বাচন এটাই এখন আলোচনার বিষয়বস্তু। এই নির্বাচনের অনেক আগে থেকেই নির্বাচনের হাওয়া সব দেশেই বয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় মনোনয়নের জন্য 4 বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বা সিনেট নির্বাচনে 1 বছর আগে থেকেই শুরু হয়। তো আমরাও 1 বছর আগেই তো শুরু করলাম। সুতরাং এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ ক্ষমতাসীন দল বোধহয় আমরা যারা আছি আমরা বোধহয় সর্বপ্রথম শুরু করেছি নির্বাচনের যাওয়ার প্রস্তুতি নিয়ে। কারণ স্বাভাবিক, আমাদের তো নানান কাজ থাকে, সব কিছু মিলিয়ে রাষ্ট্র পরিচালনা, তারপরে অন্যান্য বিষয়, সব কিছু মিলিয়ে আমরা যেহেতু অনেক সময় ব্যয় করেছি অন্যদিকে, নির্বাচনের দিকে মনোযোগী হয়ে নেই, জনসাধারণের সাথে সম্পর্কটাকে আরও ঝালাই করার ব্যাপার। সুতরাং আমরা একটু আগে শুরু করেছি, কিন্তু আমরা শুরু করার তাৎক্ষণিকভাবেই বিএনপি এবং অন্যান্য দলগুলো শুরু করেছে। বাজারে নানান রকমের কথা আছে। কেউ বলছে যে
ইসলাম, তথাকথিত ইসলাম বলবো, তথাকথিত ইসলামপন্থী দলগুলো, কারণ তারা সঠিক ইসলামপন্থী কিনা এটা আমার সন্দেহ আছে। সেই জন্য আপনি জানেন যে আমার একটি ইসলামিক থিঙ্কিংয়ের ব্যাকগ্রাউন্ড আছে, সুতরাং আমি এই ইসলামপন্থী দলগুলোকে ইসলামপন্থী মনে করি না। তারা তথাকথিত ইসলামপন্থী, তারাও রাজনীতির কিভাবে আসবে, কেউ বলছে যে তারা আওয়ামী লীগের সাথে জোট বাঁধবে বিএনপি থেকে ছুটে এসে, বিএনপির সাথে জোট থেকে। আবার বিএনপি মনে করছে যে আরও জোটকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, আরও বৃহৎ করা যায়, ইত্যাদি চিন্তা ভাবনা আছে তাদের। এর মধ্যে আমাদের সবচেয়ে মজার মানে দেয়ার ইজ এ ক্লাউন ইন দি পলিটিক্স অফ বাংলাদেশ, জেনারেল এরশাদ। এই ক্লাউন মাঝে মাঝে এমন সব কথা বলে, তার 58টা দল আছে, 58টা দলের 58 জন ব্যক্তি আছে কিনা আমার এটাও সন্দেহ আছে। সে একটা দল আছে তো আপনাদের সঙ্গে আছে, এখন তো আমাদের সাথে আছে নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই। রাজা মাঝে মাঝে রাজরাজাদের দরবারে ক্লাউন তো থাকে, এটা জানেন আপনি। রাজা গোপাল ভাঁড় রাজদরবারেরই একজন লোক, আসলে আমাদেরও গোপাল ভাঁড় প্রয়োজন হয়, তাই আমরা হয়তো এরশাদ সাহেবকে রেখেছি। বিএনপিরও প্রয়োজন ছিল, প্রয়োজনও একসময় প্রয়োজন ছিল, তারাও অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা আলটিমেটলি পারেননি রাখতে, তাকে ধরে রাখতে পারেননি। তো রাজনীতির এই হাল তো আমি মনে করি যে ভালোই, খারাপ না। এটা বিতর্কে যে এসছে নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে হেলদি ডিসকাশন হচ্ছে। এখন পর্যন্ত ডিসকাশনে কোনো শালীনতা লঙ্ঘন হয়েছে বা অন্যরকম কিছু হয়েছে এরকম মনে হচ্ছে না। তবে বিএনপি যেটা বলছেন যে তারা একটা কী ধরনের নির্বাচন চান, এটা একটু স্পষ্ট ভাষায় বললে ভালো হয়। এটা এখনও স্পষ্টীকরণের দিকে তারা এগোননি। আমরা তো ধরেন আমাদের তো নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন রুটম্যাপ ডিক্লেয়ার করছে। এখন এই রুটম্যাপটা আমাদের দৃষ্টিতে নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে হবে সেটার জন্য একটা রুটম্যাপ, আর বিএনপির দৃষ্টিতে অন্যটা। তো বিএনপির দৃষ্টিতে যাই হোক না কেন, তারা আসলে কী ধরনের নির্বাচন চান, কী ধরনের নির্বাচন কমিশন চান, এটা আর একটি স্পষ্টীকরণ দরকার, তাই না? স্পষ্টীকরণ করলে পরে আমরা বুঝতে পারবো যে দেশে একটা সুষ্ঠু, আর যেখানেই গণতন্ত্র সেখানেই তর্ক থাকবে, যেখানে গণতন্ত্র সেখানেই বিতর্কও থাকবে, তর্কও থাকবে। এটি স্বাভাবিক, কারণ বহুমাত্রিক চিন্তা ভাবনা মানুষের থাকে। একজন মানুষের ভিতরেই তো অনেক রকমের চিন্তা থাকে। আপনি একই বস্তু নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করতে পারেন, একই বিষয় নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করতে পারেন। সুতরাং বিভিন্ন মানুষের চিন্তার ভিতরে তো ভেতরে তো একটু বিভিন্ন ভিন্নতা থাকবে। আর আমি এটাকে হেলদি একটা সাইন মনে করি ইন এ হেলদি ডেমোক্রেসি। আমরা উই আর ট্রাইং টু বিল্ড আপ এ হেলদি ডেমোক্রেসি, এইটার একটা সাইন হলো এই বিতর্কগুলো। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এবার আসবো অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনারা সহায়ক সরকারের কথা বলছেন, কিন্তু যেটা এমপি সাহেব বললেন যে সহায়ক সরকারটা কী ধরনের হবে, কি আপনারা চাচ্ছেন, আপনাদের চাওয়াটা এখনো স্পষ্ট হয়নি, বা নির্বাচন কমিশন নিয়ে আপনাদের আপত্তি আছে, কিন্তু স্পষ্ট করে আপনারা বলছেন না কোথায় আপত্তিটা। তারপরে আন্দোলনের কথা বলছেন, এবং আপনাদের চেয়ারম্যানই মানে চেয়ারপারসন বলেছিলেন যে ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু তিনি ঈদের পরে দেখা গেল যে তিনি বিদেশ চলে গেলেন। না না না, ঈদ তো সামনেও আছে, সামনেও ঈদ আছে, আবার আগামী বছরও ঈদ আছে। এখন কোন ঈদ আমরা সেটা জানি না। তো ন্যাচারালি আমরা ধরেই নিতে পারি যে উনি উনার ছেলের সাথে সলা পরামর্শ করতে গেছেন সহায়ক সরকার রূপরেখা দেওয়ার আগে, হয়তো এটা মানে জনমনে প্রশ্নটা আসতেই পারে। তা আপনি কি বলবেন সব কিছু মিলিয়ে? মোর্শেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগত। দেখুন, 2014 5 জানুয়ারির যে নির্বাচনের নামে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল, এবং এরপরে দ্বিতীয় মেয়াদের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এলেন, তারপর থেকেই কিন্তু বিএনপি সহ বিরোধী দল এবং সরকার, জনগণ একটি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, যে জনগণ ভোট দিতে পারল না, বিরোধী দল অংশগ্রহণ করতে পারল না, আর সেজন্যে বিরোধী দল এবং জনগণ সকলেই চাইছিল মনে প্রাণে যে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক। সরকারেরও একটি ওয়াদা ছিল যে আমরা সংবিধান রক্ষার জন্যই 5 জানুয়ারির এই ঘটনাটা ঘটিয়েছি, এরপরে আমরা দ্রুতই বিরোধী দলের সাথে আলোচনা করে সকলের অংশগ্রহণের নির্বাচনে যাব। সে বিষয়টি 3.5 বছরেও এগোয়নি। এখন নতুন করে একাদশ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। সেখানে
বিএনপি তো নির্বাচনে যাবার জন্য উন্মুখ। বিএনপি কখনো বলেনি যে আমরা নির্বাচনে যাব না। বিএনপি নির্বাচনেরই দল, কাজেই বিএনপি নির্বাচনে যাবার জন্যেই কিন্তু বিএনপির যে দাবি যে জনগণ ভোট দিতে চায়। আমরা নিকট অতীতে অনেকগুলো নির্বাচন দেখে এসেছি, যে নির্বাচনগুলোতে সহিংসতা দেখেছি, জনগণের ভোটের নিশ্চয়তা দেখা যায়নি। আর সেজন্যেই বিএনপির দাবি যে জনগণ যাতে করে, ভোটাররা যাতে করে নিশ্চিন্তে ভোট দিতে পারে এবং যাকে তিনি ভোট দেবেন তার বাক্সেই ভোটটা গণনা হবে এবং তার পক্ষে ওই ভোটের ফলাফলটি যাবে। এই ধরনের একটি পরিবেশ তৈরি করবার জন্যে যে দক্ষ একটি নির্বাচন কমিশন করা, সেই নির্বাচন কমিশন আমরা দেখিনি। আমরা খুব হতাশ হয়েছি, জাতীয় হতাশ হয়েছে এই জন্যেই যে সার্চ কমিটির মধ্য দিয়ে এই নির্বাচন গঠিত হয়েছে, নির্বাচন কমিশন, সেই সার্চ কমিটির পক্ষে যখন ক্যাবিনেট সেক্রেটারি ডিক্লেয়ার করলেন তখনও আমরা শুনেছি যে বিএনপি একজন, আওয়ামী লীগ একজন, বাকি 3 জন নিরপেক্ষ। অথচ পরের দিন সরকারি দল আওয়ামী লীগেরই একটা পকেট সংগঠন তরিকত ফেডারেশন, তারা বললেন আমাদের কাছ থেকে সিসি সহ 3 জন নেওয়া হয়েছে, ভেবেছিলাম 5 জনই নেবেন। তো এই জন্য জাতি হতাশ হয়েছে যে প্রক্রিয়ায়, যে স্বচ্ছতার মধ্য দিয়ে নির্বাচন কমিশনটি গঠন করা দরকার ছিল সেটি গঠিত হয়নি, সেখানে সঠতার পরিচয় আছে। এরপরে আমরা অপেক্ষা করলাম যে এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হলো আগামী সংসদ নির্বাচন, দেখা যাক এই নির্বাচন কমিশন কি করে। তো আমরা দেখলাম যে নির্বাচন কমিশন 31শে জুলাই, এই মাসের 31শে জুলাই রাজনৈতিক দলগুলো, পেশাজীবী সংগঠনগুলো, দেশের সুশীল সমাজের সাথে বসবে। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক দলগুলো, পেশাজীবী, সুশীল সমাজ সকলের সাথে আলাপ আলোচনা করে তাদের সুপারিশমালা নিয়ে তারা যদি একটা পথ নকশা তৈরি করত, সেখানে একরকম হতো। দেখা গেল যে নির্বাচন কমিশন কোনো কথা বলার আগেই এবং পরিবেশ সৃষ্টির আগেই এই যে মহাসংকট, বিএনপি আওয়ামী লীগের সাথে দূরত্ব, আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনে করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, আর বিএনপি সহ বিশাল একটি জনগোষ্ঠী মনে করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে ভোটের অধিকার নিশ্চিত হবে না। এই দূরত্ব, এটা রাজনৈতিক সমস্যা। এই সমস্যা সমাধানের আগে নির্বাচন কমিশন একটা পথ নকশা দিয়ে দিল জাতির সামনে। এটাতে আমরা এবং পুরো জাতি আরও হতাশ হলাম যে আসলে সামনের নির্বাচনটা একটা চরম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল নির্বাচনের এই কমিশনের এই ভূমিকায়। আর আমরা মনে করি যে নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জটা, সেই দক্ষতা নির্বাচন কমিশন প্রথম থেকেই দেখাতে ব্যর্থ হলো। এখন আমরা অত্যন্ত একদিকে হতাশা, আরেকদিকে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যে 2005 জানুয়ারি যে নির্বাচন নামে বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেছে, সেরকম আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটাবার কোনো পরিকল্পনা সরকার বা নির্বাচন কমিশনের আছে কিনা, নইলে এইভাবে তড়িঘড়ি করে পথনকশা দেয়া, তার আগে কোনো পরিবেশ তৈরি নেই। আমার ভাই বললেন, আমার শ্রদ্ধেয় ভাই, উনি বললেন যে আমরা নেমে পড়েছি 1 বছর আগেই। আসলেও কিন্তু উনি সত্য বলেছেন। একেবারে মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরো সরকার বা সরকার দলীয় সকল নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে নেমে পড়েছেন। আপনি পাশাপাশি দেখবেন যে বিরোধী দলকে এখনো মাঠেই নামতে দেয়া হচ্ছে না, ঘরের ভেতরেও কথা বলতে দেয়া হচ্ছে না। অর্থাৎ একদলীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, একদলীয় গণতন্ত্র চর্চা হচ্ছে। বিরোধীদের জন্য তার কোনো সুযোগ নেই, এখানে সুযোগের সমতা বলে কিছুই নেই। তো এই অবস্থাতে আমরা মনে করি যে আগামী নির্বাচনটা যদি ভোটারদের আস্থা অর্জন করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তাহলে একটি নির্বাচনী সহায়ক সরকার দরকার। আপনি বলেছেন যে সেই সহায়ক সরকারের রূপরেখাটা আমরা এখনো পাইনি, ভাইও বলেছেন। হ্যাঁ, মূল জিনিসটি হচ্ছে সহায়ক সরকারের যে আগামী নির্বাচন যাতে সকলের অংশগ্রহণে ভোটারের ভোটাধিকার নিশ্চিত হয় এবং যেখানে ভোট দেবেন সেই বাক্সের সেই ব্যক্তির পক্ষেই যেন গণনা হয় এবং রায়টা হয় যেন জনগণের পক্ষে, অর্থাৎ ভোটারের পক্ষে যেন সুষ্ঠুভাবে রায়টা হয়। এটাই হলো মূল জিনিস। এখন ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গেছেন, চিকিৎসা শেষ করে ঢাকায় ফিরে উনি
এই রূপরেখাটা ঘোষণা করবেন। আপনি জানেন যে ভিশন 2030 ঘোষণা করেছেন ইতিমধ্যে, যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আমি এটা নিশ্চিত করতে পারি যে ম্যাডাম খালেদা জিয়া ঢাকায় এসে যখন এই নির্বাচনের রূপরেখাটা ঘোষণা করবেন সহায়ক সরকারের, আশা করি সকলের কাছে এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য এবং প্রশংসিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসবো। দুই পক্ষের বক্তব্য আমরা শুনলাম, মধ্যপন্থা হিসেবে আপনি কি বলবেন? না, গণতন্ত্র, এমপি সাহেব যেটা বলেছেন যে গণতন্ত্র আছে, আবার বিএনপি তো এটা স্বীকারই করে না। যেহেতু আজম সাহেব বললেন দলের ভাইস চেয়ারম্যান যে গণতন্ত্র আছে কি নেই। একটা বিষয়, এই গণতন্ত্রের বা সামাজিক বাস্তবতায় ধরেন বিএনপি মাঠে যেতে পারেনি অনেক সময়, কিন্তু এটা কল্যাণকর হয়। আপনি ঢাকায় পল্টন ময়দানে এখন একটা জনসভার আয়োজন করতে চান, দেখবেন যে অন্য সব কিছু বাদ দেন, বড় দল পল্টনের এই 8-10 হাজার লোকের বেশি তো এখন আর ধরে না, ওইটুক ভরাট করতেও কিন্তু 1 কোটি টাকা খরচ হয়ে যায়। কিন্তু আপনি আপনার সময় টিভি বলেন, 30-35টা দেশীয় টিভি চ্যানেল বলেন, মানে প্রচার সংখ্যা যথেষ্ট ভালো, এরকম ঢাকায় এবং বাইরের 50-60টা দৈনিক পত্রিকা বলেন, তার বাইরে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া আছে। বিএনপি কিংবা অন্য দল আওয়ামী লীগের চেয়ে কোনো কম প্রচার পাচ্ছে? এটা তো বড় সুযোগ, এবং দে আর অ্যাভেলিং ইট। আপনি প্রতিদিন দুনিয়ার কোথাও আপনি পাবেন না যে একটা বড় রাজনৈতিক দল প্রতিদিন প্রেস ব্রিফিং করছে, তাই না? এইরকম সুযোগ বাংলাদেশের একটা তো অভিনব অবস্থা। আপনি দেখবেন প্রতিদিন ব্রিফিং করছে, অপ্রয়োজনীয় মানে ভুল ইস্যুতেও ব্রিফিং করছে, ফরহাদ ইস্যুতে উল্টাপাল্টা ব্রিফিং করছে, কিন্তু করছে তো। এবং কোনো মিডিয়া তাদেরকে কম গুরুত্ব দিচ্ছে আপনি বলতে পারেন? তা আপনার এনার্জি, আপনি মাঠে পুলিশের পিছনে না দৌড়িয়ে, আপনার তো মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। এবং টেলিভিশন এখন যে পরিমাণ শক্তিশালী আর কি, আগে মানে 10 বাড়ি মিলে শহরে একটা টিভি থাকতো, এখন তো শহরে বস্তি, ধনবান পরিবার থেকে শুরু করে ছাত্রাবাসে সর্বত্র আছে। কাজী এবং পত্রিকা দেখেন, আমি একটা পত্রিকায় কাজ করি বা কোথাও, আমার তো কখনো মনে হয় না যে কোনো পত্রিকা, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো ট্রিটমেন্টে বৈষম্য করে। হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি বা এদের 2-1জন হয়তো বাড়তি পায়, কিন্তু ভালো প্রচার পাচ্ছে। এবং বেশিরভাগ দৈনিক বা টেলিভিশনের সবগুলোই বলা যায় যে বিরোধী দলের প্রতি মোটিভেটেড, ইন্টেনশনাল বা তাদের চরিত্র হনন এই জাতীয় জায়গা থেকে কিন্তু একটা মানে নিজেদের দূরে রাখে, বরং মানে চেষ্টা করে সাধ্যমতো। তবে হ্যাঁ, যে দুই পক্ষের ভারসাম্য বজায় রাখার। কিন্তু এটা ঠিকই যে অনেক জায়গায় বিরোধী দল বাধাগ্রস্ত হচ্ছে তার জনসভা করায়, রাজপথ বন্ধ করে সভা সমাবেশ, এগুলো হয়তো নাগরিক দুর্ভোগ, কিন্তু শাসক দল অনেক ক্ষেত্রে করে এটা। বিরোধী দল এবং তার কখনো কখনো সবটাই যে আপনি গণমাধ্যম নির্ভর, আমাদের এই বাংলাদেশে গত মানে ব্রিটিশ আমল থেকে রাজপথের শোডাউনের মানে একটা প্রবণতা আছে। ছাত্ররা বিভিন্ন সময় বড় বড় আন্দোলন করেছে, এবং সেটা অবশ্যই তার শোডাউনের শক্তি না, শক্তি প্রদর্শনের জন্য না, কিন্তু তার অবস্থান ব্যক্ত করার জন্য একটা সুযোগ অবশ্যই সৃষ্টি করা। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোন, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি নজরুল ইসলাম জানি, আমার অ্যাডভোকেট। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে তো অতীত 91 সালে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, 96-তে হয়েছে, 2001 হয়েছে, 2008 হয়েছে, কিন্তু আমাদের তো কোনোদিন রাজনৈতিক কোনো সমঝোতা হয় নাই, বুঝলেন? শুধু নির্বাচন দিয়ে তো মূল রাজনীতি যদি ঐক্য না হয়, তাহলে সাহায্য তো মূল রাজনীতি যদি ঠিক না হয়, শুধু একটা নির্বাচন দিয়ে তো কোনো সমাধান হবে না। যেমন আপনি নির্বাচন আছে আমাদের বঙ্গবন্ধুর প্রশ্ন, বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করা হলো, সেই খুনিদের জিয়া রহমান শরীফ কাটিয়েছেন, নির্দিষ্ট বিএনপি পাশ করেছে। জিয়াটা 32 নম্বরে খুন করতে যান নাই, তাহলে জিয়ার কি প্রয়োজন যে আওয়ামী লীগের লোক বঙ্গবন্ধু খুন করেছে বিএনপি বলে? আওয়ামী লীগের লোকজনের বিচার হচ্ছে তো বিএনপি, জিয়া রহমানের আপত্তি ছিল না। 19 সালে পার্লামেন্টে তো বিএনপি ইন্ডিভিডিও মোস্তাক অর্ডিন্যান্স কখন আইনে পরিণত হয়? পার্লামেন্ট অনুমোদন করলে, না করলে হয় না। তাহলে ওই বঙ্গবন্ধুর খুনিদের জিয়া সুরক্ষা দিয়েছেন, জিয়া মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে গেছেন, তিনি সংবিধানের ধর্মের সংযোজন করছেন, সংবিধানের মূলনীতি পরিবর্তন করেছেন, জিয়া
ধর্মীয় রাজনীতির অনুমতি দিচ্ছেন, জিয়া বঙ্গবন্ধুর সুরক্ষা দিচ্ছেন, এই যে কাজগুলো একটা তো মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে যাবে না। মূল রাজনীতি তখন দেশটা কোন দিকে যাবে, আমরা যে অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের সেই অঙ্গীকার দিকে যদি না যায়, তাহলে বিএনপির সাথে তো আলোচনা করে কোনো নির্বাচন দিয়ে কোনো সমাধান হবে। ধন্যবাদ, আপনার মন্তব্য শুনলাম। প্রশ্ন আসলে ছিল না, মন্তব্যই কিছু করলেন। আমি মন্তব্যের ব্যাপারে অ্যাডভোকেট আজম খান, যেহেতু মানে আপনাদের দিকেই তীরটা ছুড়েছেন উনি, একটু সংক্ষেপে উত্তরটা যদি দেন। আমি খুব সংক্ষেপে বলছি, সম্মানিত দর্শককে অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রতিবন্ধকতা যে ইনডেমনিটি, এই অধ্যাদেশটা জারি করেছিলেন কিন্তু খন্দকার মোশতাক আহমেদ। সেটা এখন কিন্তু বড় প্রশ্ন নেই, কারণ যখন বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলো তখন কিন্তু সংসদেই বলা হয়েছে যে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বিচারের প্রয়োজন নেই। ইনডেমনিটি বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কোনো প্রতিবন্ধকতা নয়, এবং সেটা বাতিল না করেই কিন্তু বিচারটা হয়ে গেছে। কাজেই এই বিষয়টা বোধহয় আমার সম্মানিত দর্শক খেয়াল করেছেন কিনা, যে ইনডেমনিটি অধ্যাদেশ কিন্তু বাতিল করতে হয়নি, এমনিতেই কিন্তু বিচার হয়ে গেছে। খুনিদের বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছেন জিয়াউর রহমান। এই জিনিসগুলো সম্পূর্ণভাবেই খন্দকার মোশতাকের ছিল। হয়তো ধারাবাহিকতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে বা এর মধ্যে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। একটু আমি কথা বলি, এই দুটো তথ্য সঠিক নয়। একটি হলো যে জিয়াউর রহমান সাহেব ইনডেমনিটি অর্ডিন্যান্স কে যে আইনে পরিণত করেছিলেন, এটি সত্য, এবং এই আইন আমি বলছি যে অধ্যাদেশটা করেছিলেন মোশতাক করেছিলেন। অনেক সময় অনেক অধ্যাদেশ আমি জানি এটা আইনে চলে আসে, এটা আইনে পরিণত না করলেও পারতেন, উনি করেছেন। যাই হোক, এই ইনডেমনিটির কে কিন্তু ইনডেমনিটিকে আইনে অবৈধ আইনের মাধ্যমে বাতিল করেই কিন্তু বিচারের ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নটা ছিল যে এটার জন্য কি মানে সংবিধান সংশোধনের যে অন্যান্য প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা অনুসরণ করা হবে, নাকি যে আপনার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এটা বাতিল করা যাবে, এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বাতিল করা হয়েছিল। আমি তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর একান্ত সচিবে কাজ করি। এখানে আরেকটা হলো যে এই যে বঙ্গবন্ধুর খুনিদেরকে যে আপনার আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটা জিয়াউর রহমান শুরু করেছিলেন। এটা মোশতাক করার সুযোগ পাননি। মোশতাক তো তখন তো তারা খুনি না, মোশতাকের দৃষ্টিতে তারা সূর্য সন্তান। মোশতাক তাদের কুলে বসেই তো দেশ শাসন করার চেষ্টা করেছেন 83 দিন, তো সুতরাং তাদেরকে চাকরি বাকরি দেওয়ার চিন্তা করেন নাই উনি। জিয়াউর রহমান সাহেবরে খুনিদের রিকমেন্ডেশনে তিনি চিফ অফ আর্মি স্টাফ করে ফেলেছিলেন। যাই হোক, এটা আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। এইগুলো একটু সত্য, যে সত্যটা স্বীকার করলে অসুবিধা। আমার মনে হয় কি যে আলোচনাটা অন্যদিকে চলে গেল সম্মানিত দর্শকের প্রশ্নে। আমি শুধু এক লাইন বলবো, আমার একটা বক্তৃতা মনে আছে, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আইনমন্ত্রী, তখন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ওনাকে প্রশ্ন করলেন সংসদে, আমি নিজে দেখছিলাম সংসদটা, যে তাহলে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের প্রয়োজন নেই বলে, না এটা কোনোভাবেই বাধা নয়, ইনডেমনিটি অধ্যাদেশ ছাড়াই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা বাতিল হয়ে গেছে। বলিনি যে বাতিল হয়নি, কিন্তু এই বক্তব্যটা আমার মনে আছে। বলি, এটা কিন্তু 1979 সালের এপ্রিলে সংসদে যে আইনটি সংসদ বসার পরে সামরিক শাসকরা তো 2/3 মেজরিটি না হইলে সংসদে বসে না, কারণ তাদের যাবতীয় কর্মকাণ্ড বৈধ করতে হয়। ওইখানে একটি বাক্যই ছিল 1975-এর 15ই আগস্ট বা 20শে আগস্ট বোধহয়, ওই যে মোশতাকের ফার্স্ট প্রোক্লামেশন, 20শে আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত যত অধ্যাদেশ আইন হয়েছে, যত কর্মকাণ্ড হয়েছে সবকিছু বৈধ। জি জি, এটা করা হয়েছে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে মানে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মিরপুর থেকে পায়েল বলছিলাম। বলুন। আমার আসলে একটা প্রশ্ন ছিল যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী, সে যে বলছে যে বেগম খালেদা জিয়া মামলার ভয়ে বিদেশে পালাইছে। বেগম খালেদা জিয়ার উপরে কিন্তু অনেক রকমের নির্যাতনই হয়েছে, এর আগে তার বাসার সামনে বালু ট্রাক দেওয়া হয়েছে, অনেক রকমের মামলা হামলা করছে, তারপর তখন সে বিদেশে পালায় নাই। এখন হলো সামনে নির্বাচন, এই নির্বাচন দেখে সে কিভাবে বিদেশে পালালো, এই ধরনের কথা তারা কেন বলে? আর ওবায়দুল কাদের যেটা বলছে যে সে আর বিদেশ থেকে আসবে না,
ওবায়দুল কাদের কি জানে যে সে আর বিদেশ থেকে আসবে না, তাকে কি এটা বলে গেছে? ধন্যবাদ, ধন্যবাদ। এই ধরনের কথাবার্তা কেন বলে? জি এটা হলো জি ধন্যবাদ। এমপি সাহেব আপনি উত্তরটা দেন। আমি উনি যে প্রশ্নটা করেছেন, দর্শককে ধন্যবাদ, এটার উত্তর দেব। তার আগে আমি অন্যান্য কিছু কথা আমার ভাই আজম সাহেব বলেছেন সেইগুলোর কথা বলতে হয়। যে উনি বলেছেন এটা মহা সংকটের ভিতর দিয়ে দেশ যাচ্ছে, আমি এটা মনে করি না। সংকটের তেমন আর অর্থনীতি ভালো চলছে, রাজনীতিতে কোনো সংকট নাই, কারণ আন্দোলন সংগ্রাম নাই। বিশেষ করে আমি তো ছাত্র রাজনীতি, আই এম এ প্রোডাক্ট অফ স্টুডেন্ট মুভমেন্ট। মিস্টার অজয় দাস গুপ্তা ইজ অলসো, অ্যান্ড প্রবাবলি ইউ আর অলসো। ছাত্ররা কখনো আপনার শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে সমীহ করে চলেছে, এটাই এখনই দেখছি আর কি। যদি রক্তচক্ষু আদৌ থেকে থাকে শাসক গোষ্ঠীর, তা ছাত্ররা এত নীরব থাকতে আমি আর কখনো দেখি নাই। কিন্তু আসল কথা হলো, দেশ যেহেতু ভালো চলছে, ছাত্রদের হাতে তেমন কোনো ইস্যু নাই রাজনীতির, এই জন্য তারা কথা বলতে পারছেন না। আর জাতিকে হতাশ হয়েছে বিভিন্ন প্রশ্নে উনি বলেছেন, এটা ওনার ব্যাখ্যা। জাতি হতাশ, আপনি জানেন যে প্রতিটা মিটিংয়ে আমরা যখন করি, বিশেষ করে ইভেন মুফস্বল পর্যায়ে যখন আমরা তৃণমূল পর্যায়ে মিটিং করি, সেখানেও হাজার হাজার লোক আসে, উৎসাহের সাথে আসে, তাদেরকে কেউ ডেকে আনতে হয় না, এরকম অবস্থা আছে। তারপর বিরোধীরা মাঠে নামছেন না, এই কথাটা সত্য নয়, মাঠে আছেন তারা। আমরা যারা মাঠে আগামীতে মনোনয়ন প্রত্যাশা নিয়ে কাজ করছি এমপি হিসেবে থেকেও, আমরা জানি যে আমাদের অপোনেন্ট যারা, বিশেষ করে বিএনপির, এমনকি এই তথাকথিত ইসলামপন্থীরাও, এমনকি যে জাতীয় পার্টির সারা দেশে 2% ভোট আছে কিনা সন্দেহ আছে, তারাও, এভরিবডি ইজ ইন দি ফিল্ড। তারা কিন্তু কাজ করছে না তাই না, কেউ হয়তো একটু আর কি সামলিয়ে কাজ করছে, কেউ হয়তো না, ভয়ে না, চুপচাপ নেই কেউ, সবাই কাজ করছে, মাঠে আছে, যার যার মধ্যে কাজ করছে, যার যার সুযোগ নেই। আর একটা কথা আমি বলে দিয়ে শেষ করে দিব, যে ওবায়দুল কাদের সাহেব যে কথা বলেছেন, উনি একটা শঙ্কা প্রকাশ করেছেন। ভাষাগত দিক থেকে হয়তো উনি সরাসরি বলে ফেলেছেন আসবেন না, এটার শঙ্কা, যে নাও আসতে পারেন। স্বাভাবিকভাবে এরকম একটা চিন্তা, কারণ উনি এতদিন যান নাই চিকিৎসা, হঠাৎ করে ওনার চিকিৎসার প্রয়োজন হলো কেন, এটাও তো একটা প্রশ্ন জনমনে। যেমন আপনি উপস্থাপক, আপনি বলছিলেন যে জনগণের ভিতরে এরকম একটা প্রশ্ন আছে যে উনি হয়তো ছেলের সাথে পরামর্শ করতে গেছেন, ঠিক আছে না। আর মামলার ভয়ে গিয়েছেন কিনা এটা এখন তো আমাদের ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব বলেছেন, তো ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব তো বলতেই পারেন, এটা তার মামলার ভয়ে গিয়েছেন, এটা অনেকেই বলতে পারে। যারা সন্দেহ করবে তারাই তো বলতে পারে যে উনি কেন গেলেন, হঠাৎ করে এই সময়টা যাওয়ার দরকারটা কি তার। সুতরাং এইটা একটা প্রশ্ন তুলতে পারে, এটা আমার একটা জবাব। আর সহায়ক সরকার সম্পর্কে আমি একটু ছোট্ট কথা না বলে পারছি না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি মনে করি, আমি যদি রাষ্ট্রবিজ্ঞান বুঝে থাকি কিছু, যে কোনো গভর্নমেন্ট নির্বাচন ওভারসি করে, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ না করে, তার নির্দেশে নির্বাচন পরিচালনায় সহায়তা করে, এরকম যে কোনো সরকারই হলো সহায়ক সরকার। এভরি ইন্টারিম গভর্নমেন্ট, যেটা মানে ইলেকশন টু নেক্সট গভর্নমেন্ট যেটা হয়, এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা সহায়ক সরকারই হয়। তত্ত্বাবধায়ক সরকার, এটাও সহায়ক আন্দোলন করে, রাইট। তত্ত্বাবধায়ক সরকার এক ধরনের সহায়ক সরকার, এতে কোনো সন্দেহ নেই। এবং যে সরকার থাকে, যেমন ইংল্যান্ডে দেখা গেল যে মাদাম থেরেসা মে, উনি আপনার কিন্তু পদত্যাগ করেননি, বা রানী তাকে ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনা করার জন্য বলেননি, উনি গভর্নমেন্টে থেকেই গেছে। আবার দেখা গেছে অন্যান্য ব্রিটিশ পার্লামেন্টের অন্যান্য প্রাইম মিনিস্টারদের দেখা গেছে তারা পদত্যাগ করেছে এবং পার্লামেন্ট ভেঙে দিতে বলেছে, তখন রানী হয়তো বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট চালায় যাও। এটা ভারতে আছে, আপনারা জানেন যে তুমি ইন্টারিম গভর্নমেন্টটা চালায় যাও। এমনকি ভারতে একসময় ইন্টারিম গভর্নমেন্ট কে চালাবে এটা ডিসিশন নিতে না পারে, ওই যে আপনার কি বালক বলতো ওনাকে, যে খুবই প্রভাবশালী নেতা ছিলেন এক সময়, ইয়াং টার্ক বলা হতো তাকে, কংগ্রেসের ইয়াং চন্দ্রশেখর, তাকে বলা হলো যে আপনি গভর্নমেন্ট চালান, তার কোনো মেজরিটি টেজরিটি ছিল না। আরেকবার ওই যে আপনার ওই যে ভদ্রলোক কি যেন নাম, কি সিং,
দাদা মনে আছেন কিনা? প্রতাপ সিং, বিশ্বনাথ না প্রতাপ সিং। বিশ্বনাথ প্রতাপ না, আরেকজন বিশ্বনাথ প্রতাপ সিং এরকমই একজন এরকম যে কোনো গভর্নমেন্টকে বলতে পারে যে এমনকি কালকে যদি আপনাকে বলে আমাদের প্রেসিডেন্ট যে আপনি গভর্নমেন্ট একটা ফর্ম করে আপনি দেশ চালান, পার্লামেন্ট থাকলে এখানে আপনার মেজরিটি শো করতে হবে, পার্লামেন্ট না থাকলে তো এই মেজরিটিও শো করতে হয় না, আপনি চালিয়ে যেতে পারেন। সুতরাং ধন্যবাদ। সকল সরকার যেটা ডে টু ডে গভর্নমেন্ট চালায় এবং যেটা নির্বাচন কমিশনকে সহায়তা করে, সকল সরকারই সহায়ক সরকার, ধন্যবাদ। এটাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। আমি আহমেদ আজম খান আপনার কাছে আসবো যে আপনি আপনারা সহায়ক সরকারের কথা বলছেন, দাবি আদায় করবেন, আসলে আন্দোলন করার কতটা সামর্থ্য বিএনপির আছে এটা নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং আপনাদের এই আন্দোলনের ব্যর্থতার কারণেই কিন্তু আওয়ামী লীগ একটা জেনতেন নির্বাচন করে 5টা বছর পার করে দিচ্ছে। আপনারা প্রথম দিকে যেই আন্দোলন করেছেন জ্বালাও পোড়াও, সেই আন্দোলন কিন্তু ঢোপে টেকেনি, ফাইনালি আন্দোলন আপনাদের আরও ক্ষতি করেছে, আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু যথার্থ অর্থে আন্দোলন যদি আপনারা করতে পারতেন তাহলে কিন্তু আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারতো না, অনেক আগে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হতো। এটা কিন্তু এক অর্থে আপনাদের ব্যর্থতা কিনা আপনি কি বলবেন? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে সহায়ক সরকার, একটা কথা আপনাদের এসছে যে আপনারা পত্রপত্রিকায় যেটা দেখা যাচ্ছে আর কি, যে 2 ধরনের সহায়ক সরকার নিয়ে আপনারা ভাবছেন। একটা একদম শেখ হাসিনাকে বাদ দিয়ে, কিন্তু সেইটা মানে আদায় করতে পারবেন কিনা এটা নিয়ে আপনাদেরই সন্দেহ আছে। দ্বিতীয় একটা ফর্মুলা আপনাদের আছে যেখানে আপনারা ভাবছেন যে প্রধানমন্ত্রীকে ছুটিতে যেতে বলবেন, এরকম পত্রপত্রিকায় কিছু এসছে। তো যাই হোক, আপনারা আসলে কতটা আদায় করতে পারবেন কি মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন আপনার এই প্রশ্নে মুর্শিদ ভাই আমি আসবো। আমি 2-1টা বিষয়ে আমার ভাই বলেছেন, আমার দাদাও বলেছেন, আমি একটু আলোচনা করি। দাদা বলেছেন যে পল্টনের এখন জনসভা করবার এই রাশ তৈরি না করে তো চ্যানেলগুলোই তো অনেক বেশি কাভারেজ দিচ্ছে। দেখুন শুধু পল্টনের বিষয় না, কিন্তু বিষয় এখানে বিরোধী দল সরকারে এককভাবে মাঠে, বিরোধী দল একেবারেই মাঠে না, অনেকগুলো বিষয়ে। প্রথমত পল্টন বা সোহরওয়ার্দী উদ্যান বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কোথাওই অনুমতি নেই জেলাগুলোতে সভা করবার। এখন যদি বলা হয় যে ম্যাডাম খালেদা জিয়া যে কোনো একটা জেলায় সভা করতে যাবেন, কোনো অনুমতি নেই, তাহলে শুধু পল্টনে না কোথাও নেই, এই একটা বিষয়। আর একটা বিষয় আপনি দেখুন যে একসময় আওয়ামী লীগ বিরোধী দল ছিল, সাধারণ সম্পাদক ছিল প্রয়াত আব্দুল জলিল সাহেব, কটা মামলা তার উপরে ছিল। আমাদের মহাসচিবের বিরুদ্ধে 81টা মামলা, ম্যাডামের নামেও অসংখ্য মামলা, এবং লক্ষ লক্ষ মামলায় আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বছরের পর বছর জেলে এবং মামলার জটে পর্যুদস্ত। এই অবস্থায় এই মামলাগুলো নিয়ে মাঠে থাকা, অর্থাৎ প্রতিনিয়তই এক মামলায় হাজিরা দিতে গেলে পরের মামলায় বেলটা কেটে দেয়, এটাও মাঠে নামার একটা প্রতিকূল অবস্থা। তো এভাবে আমরা কোনোভাবেই মাঠে নামতে পারছি না। আর একটা বিষয় হলো যে ম্যাডাম খালেদা জিয়া পালিয়ে গেছেন। আমার শ্রদ্ধেয় ভাই প্রথম ওনার বক্তব্যে বলেছিলেন যে এখনও আমাদের যা হচ্ছে খুব হেলদি টক হচ্ছে, এর মধ্যে কোনো ধরনের আনহেলদি কিছু নাই। আমি মনে করি যে সরকারি দল আস্তে আস্তে আনহেলদি টকিংয়ের পথে যাচ্ছেন। এই যে ম্যাডাম খালেদা জিয়া পালিয়ে গেছেন, আমার ভাই বললেন যে হঠাৎ করে তিনি কেন গেলেন। উনি প্রায় যে ওনার অসুস্থতার কারণে, বয়স 70 ঊর্ধ্ব, ওনার অসুস্থতার কারণে উনি যে লন্ডন চিকিৎসার জন্য যান, সিঙ্গাপুরে যান, এটা তো হঠাৎ করে না। আর 2 বছর আগে উনি লন্ডনে চিকিৎসা করিয়ে এসছেন, আর সেখানে চিকিৎসা ওনার এক ছেলের পুরো পরিবার, ছোট ছেলের পরিবার, এই 2 ছেলের পরিবার এবং বড় ছেলে সেখানে থাকে, এটা স্বাভাবিক। আর আপনি যেটা বলেছেন যে ছেলের সাথে, হ্যাঁ, প্রথমত হলো পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটানো। উনি তো হিউম্যান বিং, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখি মাঝে মধ্যে উনি আমেরিকায় ওনার ছেলের সাথে সময় কাটাতে, স্বাভাবিক। এটা তো প্রত্যেকটা মানুষেরই, এটা তো অস্বাভাবিক না। আর ছেলে যেহেতু বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তার সাথে রাজনৈতিক কথাবার্তা হবে না, এটা যদি আমিও বলি কেউ বিশ্বাস করবে না, আমি বলবো না এবং আপনারাও বলবেন না। স্বাভাবিক, রাজনীতি নিয়ে তো কথা হবেই, কাজে এটা অস্বাভাবিক তো কিছু বিষয় না। কিন্তু তিনি আসবেন না বা পালিয়ে গেছেন, যাকে হাজার হাজার নেতাকর্মী বিদায় দিলেন, যিনি একেবারে মানে এয়ারপোর্টের দিয়ে উনি গেলেন ইমিগ্রেশন পার হয়ে,
তাকে পালিয়ে শব্দটা ব্যবহার না করলেই ওবায়দুল কাদের সাহেব ভালো করতেন না? অবশ্যই ভালো হ্যাঁ, করতেন, এই কথাটা, যাকে ফখরুদ্দিন মঈনুদ্দিন 2 বছর চেষ্টা করে একবার বিদেশে নিতে পারেন না এবং উনি বিবৃতি দিলেন মরি গেলে বাংলাদেশে মরবো, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। তো সেইখানে এই কথাটা না বললে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আরো একটু হেলদি থাকতো না? কাজেই এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। আর যে বিষয়টা, ব্রিটিশ, ভারত, আমেরিকা এই সমস্ত দেশে যারা সরকারে থাকেন তারাই পরবর্তী সময়ে সহায়ক সরকারের ভূমিকা পালন করেন, ভাই সঠিক বলেছেন। কিন্তু বুঝতে হবে বাংলাদেশের কনটেক্সট সম্পূর্ণ ভিন্ন। এখানে ব্রিটিশ, ভারত বা আমেরিকা এই যে নির্বাচন হয়, কোনোদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা নির্বাচনে কারচুপির বিরুদ্ধে একটি কথাও হয় না, কারণ সেখানে সেটা হয় না। আর বাংলাদেশে হয় সরকারের প্রত্যক্ষ মদদে, সরকারের স্বার্থে, সরকারের তত্ত্বাবধানে। যে কারণেই এখানকার সহায়ক সরকার সরকারের বাইরে হতে হবে, নইলে নির্বাচন প্রভাবিত হবে। এটা আমরা মনে করি, সাধারণ মানুষ মনে করে। যেতে হবে না। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন যে আমরা আন্দোলনে ব্যর্থ কিনা, ভাইও একটা কথা বলছেন যে ছাত্ররাও তো মাঠে নামছে না। দেখুন, আন্দোলন কিন্তু আমরা প্রতিনিয়ত করছি। আমরা যে আন্দোলনে কতটা সফল, একটা নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের মতামতের উপর প্রমাণ হয়ে যাবে আমরা কতটা সফল। এখন এই যে মাঠের আন্দোলন, দেখুন সরকার কিন্তু কতটা চাতুর্যপূর্ণ। ছাত্ররা বা আমরা আন্দোলনের জন্য মাঠে নামবো, পুলিশের অনুমতি নিয়ে নামতে হবে। আমরা মাঠে নামবো স্বাধীন দেশে দিবালুকে, মাঠে নামতে হবে পুলিশের অনুমতি নিয়ে। যখনই পুলিশের অনুমতি নিয়ে মাঠে না নামবো, রাস্তায় দেখার সাথে সাথে পুলিশ গুলি করবে, গুলির গুলি, আবার সাথে সাথে মামলাও ঠুকবে। আমাদের অনুমতি নেয়নি, সন্ত্রাস করবার জন্যে, নাশকতা করবার জন্য মাঠে নেমেছিল। এই ধরনের পরিবেশে আন্দোলন হয় না। আপনি দেখবেন যে গণতান্ত্রিক দেশে আন্দোলন হয় পৃথিবীর তাবৎ গণতান্ত্রিক দেশগুলোয়, কারণ সেখানে মানুষের মূল্যবোধগুলো সুপ্রতিষ্ঠিত থাকে। তো সেই হিসেবে আমি বলবো যে আমরা ব্যর্থ নই। আমরা কতটা সফল সেটা প্রমাণ করবার জন্যেই আমরা একটি নিরপেক্ষ, আমরা কি চাই, খালেদা জিয়ার অধীনে নির্বাচন না, আমরা একটা নিরপেক্ষ সহায়ক সরকার চাই। এই জন্যেই যে মানুষ ভোট দেবে, সেখানেই প্রমাণ হবে যে আমরা সঠিক, আমাদের আন্দোলন সফল, আমরা জনগণকে বোঝাতে পেরেছি, না সরকার বা আওয়ামী লীগ সঠিক। সেই প্রমাণটা দেওয়ার সুযোগ তো দিতে হবে। ধন্যবাদ। আমি অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসবো একটি প্রশ্নে। সেটি হচ্ছে, গতবার দেখেছি 2014 সালে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করেছে। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এইবার বিএনপি কি আবারও নির্বাচন বর্জন করার মতো ঝুঁকি নেবে কিনা, এবং আওয়ামী লীগও কি বিএনপি বিহীন আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেবে কিনা? আপনার কি মনে হয়? এটা মানে কোনোটাই সম্ভব না। বিএনপি ধরেন একটা ফার্স্ট পার হয়ে আসছে, তো একটা সামরিক একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনেছিলাম যে বেগম জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী ছিলেন, তখন ওই বারবার বলছিল যে জিয়ার সঙ্গে তুলনা ইত্যাদি। তো উনি একটা মন্তব্য করেছিলেন যে দেখো, আমি কিন্তু সামরিক শাসক না। অর্থাৎ সামরিক শাসন থেকে, তার লিগ্যাসি থেকে বিএনপি কিন্তু সরে আসতে চাচ্ছিল, এবং বিভিন্ন সময় তার সেই দিক থেকে, এবং ধরেন বিশেষ করে 91 থেকে পরের যে 25-26 বছর, তাদের পক্ষে নির্বাচনে 2014 নির্বাচন বর্জন করা ভুল কি ঠিক, এটা বিএনপি ডিসাইড করতে পারছে না। কারণ বেগম জি একাধিক মন্তব্য করেছেন যে 5ই জানুয়ারির পরে উনি যেমন বলেছেন, যেমন পরে যেটা নির্বাচনে গেলেন না 14 সালে 5ই জানুয়ারি, 15 সালে কিন্তু 3 মাসের একটা অবরোধ, এবং যেটা পুরোটা সন্ত্রাস নির্ভর। এইটা মানে গণতন্ত্রের ধারায় চলার ইঙ্গিতটা কিন্তু দিতে পারেননি তিনি। আওয়ামী লীগ কিন্তু এই ক্ষেত্রে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস আন্দোলন, এবং সেটা সরকার দমন নীতি চালিয়েই কিন্তু ব্যর্থ করে দিয়েছে। 1, 2 হচ্ছে মানুষও এটা সমর্থন করে না, সরকার এই সুযোগটাও নিয়েছে আর কি। কিন্তু এপ্রিলে বিএনপিকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সিটিতে নির্বাচন করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার একটা সুযোগ করে দিয়েছিল। এইটা হচ্ছে আওয়ামী লীগের এই 70 বছরের বা 68 বছরের ইতিহাসে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়টা দিয়েছিল, যে একটা বড় রাজনৈতিক দল শক্তি তার গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকা, এটা একটা দেশের জন্য মঙ্গলজনক হয় না। কাজেই আওয়ামী লীগকে সর্বতোভাবেই যেমন বিএনপিকে নির্বাচনে আসতে হবে,
আওয়ামী লীগকেও সর্বতোভাবে সেই প্রক্রিয়াটাকে সহায়তা করতে। এবং আমার খুব একটু রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে অগ্রহণযোগ্য মনে হয়, প্রতিদিন আওয়ামী লীগের কোনো না কোনো নেতা বলে যাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে এই নির্বাচনে আসতে হবে। এগুলো ঠিক মন্ত্রীদের একটা গণতান্ত্রিক সমাজে সেটা প্রতিদিন বলার দরকার কি? আপনার তো নিজস্ব দপ্তর আছে, আপনার বোরো ধান নষ্ট হলে পরে আপনার সেটা নিয়ে তৎপর হওয়ার কথা আছে। আপনার তিতুমির কলেজ বা ঢাকার 7টা গভর্নমেন্ট কলেজের ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না, সেই জন্য রাজপথে নামছে, আপনার সেটা নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলার আছে। আপনার পাঠ্যপুস্তক সংকট হলে সেটা নিয়ে কথা বলার আছে। ওবায়দুল কাদেরের পদ্মা সেতু এখন যতটা কাজের অগ্রগতি হওয়ার দরকার ছিল অনেক হয়েছে, কিন্তু কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে দেখার ব্যাপার আছে। রাজপথগুলো সারা দেশ ভাঙচুর হয়ে আছে বর্ষায়। এই কাজগুলো তো নির্বাচন 1.5 বছর, সেইটা নিয়ে প্রতিপক্ষকে না খুঁচিয়ে না বলাই ভালো। ধন্যবাদ। আমাদের বেশি সময় নাই। আমি ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনার কাছে আসবো। একটা কথা বলা হয়, বিএনপি বারবারই বলে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে নির্বাচনে, এবং আমরা দেখলাম যে নির্বাচন কমিশন যে রূপরেখা ঘোষণা করলেন, পথরেখা, সেখানে স্পষ্ট করে বললেন যে আমরা এখন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখব যে লেভেল প্লেইং ফিল্ড থাকছে কিনা। আমার মনে হয় নির্বাচন কমিশন কথাটা এইভাবে বলেননি। নির্বাচন বলেছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড দেখাটা তো আমার কাজ না, আমার কাজ না, আমরা মাথা ঘামাবো না, এই কথা সেটাই আর কি। এটা আসলে তো তার কাজ না। আমি একটু কাজ হলো এখন ভোটার লিস্ট আপডেট করা। শেষ করি। আমরা দেখি যে ভারতের নির্বাচন কমিশন বা অন্যান্য দেশের, তারা কিন্তু সারা বছরই কাজ করে এবং তারা সারা বছরই নজরদারিতে রাখে রাজনৈতিক দলগুলোকে, যে কারা কতটুকু অবৈধভাবে সহযোগিতা নিচ্ছে। এইখানে যদি আমরা বলি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, জনসভায় প্রকাশ্যে ভোট চাইছেন, এবং সেই জনসভাগুলো কিন্তু রাষ্ট্রীয় খরচে তিনি করছেন, ঠিক না? সত্য না। আচ্ছা, বলুন। আওয়ামী লীগ বহন করে যখন উনি ধরেন একটা জেলা সফরে যখন একজন নেতা পুরোপুরি হয়তো ওই বিশেষ জনসভা, কিন্তু সেটা বাজেটে একটা আসা উচিত যে আমরা রাজনৈতিক দল সভা সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ এটা বহন করে, সেটা কিন্তু এমনকি আমি নট এজ এ পলিটিশিয়ান, আমি এক্স গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে বলছি, আমি তো প্রধানমন্ত্রীর আন্ডারে সার্ভ করেছি, তাই না, অ্যাজ আর প্রাইভেট সেক্রেটারি। উনি যে নিজের খাবারটা সার্কিট হাউসে খান, সেটার পয়সাও দিয়ে আসেন। এটা আপনি অবাক হবেন। সব মন্ত্রীরাও কি করেন? আমি অন্য মন্ত্রীরা, আমি তো নিজে মন্ত্রী না, সুতরাং বলতে পারবো না মন্ত্রীদের কথা, কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলছি। প্রধানমন্ত্রী তার খাবারের খরচ দেন, এবং আমার কথা যদি বলেন, আমি যদি কখনো সার্কিট হাউস অ্যাভেইল করি, তাহলে আমি আমার খরচ দিয়ে আসি। আমি অন্য মন্ত্রীরা দেন এটি আমি আশা করব, এটা ঠিক না। আর জনসভাগুলো প্রত্যেকটাই স্থানীয় আওয়ামী লীগে অ্যারেঞ্জ করে থাকে, কোথাও রাষ্ট্রীয় খরচে জনসভা না, কিন্তু উনি তো জানতো রাষ্ট্রীয় খরচে, হেলিকপ্টারে করে গেলেন, ওনার তো কিছু রাষ্ট্রীয় কাজও থাকে, সেই সঙ্গে উনি হয়তো দলীয় কাজটা করে আসেন। এটা তো কোনো আপত্তি নেই, পৃথিবীর সব দেশেই হয়। রাষ্ট্রীয় কাজ এবং দলীয় কাজ আলাদা আলাদা, যদিও যে আমি গেলাম ওখানে একটা হাসপাতাল ওপেনিং করে দিলাম, বা ওখানে একটা ডাক্তারদের একটা সমাবেশে বক্তব্য রাখলাম, এটা তো আমার রাষ্ট্রীয় কাজ। কিন্তু ওখান থেকে উঠে এসে বিকালবেলাটা যদি আমি একটা জনসভা করে আসি, অসুবিধাটা কি? ওইটা তো আমার জনগণের সাথে কমিউনিকেশন হতো। রাষ্ট্র যে পরিচালনা করে, তার তো সবসময় জনগণের সাথে একটা কমিউনিকেশন রাখতে হয়। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনি এই ব্যাপারে যদি কিছু মন্তব্য করতে চান করতে পারেন। পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি আরেকটি, সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না, তিনি যদি তার মামলায় যদি সাজা হয়ে যায়, যদিও এখানে অনেক রকম আইনের ফাঁকফোকর আছে, তার মামলা যদি আবার আপিল করেন উনি, তখন তিনি হয়তো করতে পারবেন। কারণ আমরা দেখেছি যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বিরুদ্ধে আদালত রায় দেওয়ার পরও কিন্তু উনি মন্ত্রী হিসেবে আছেন, কারণ তার মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। সুতরাং সেই ক্ষেত্রে বেগম জিয়াও পারবেন। কিন্তু তারেক রহমানের ব্যাপারে কিন্তু
প্রশ্ন আছে, কারণ ওনার সাজা হয়েছে 7 বছরের এবং উনি পলাতক। দেখুন, আমি প্রথম কথাটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীরা এবং আরও সরকারের যারা আছেন তারা যে এলাকায় গিয়ে সভাগুলো করেন, আমার ভাই বললেন যে রাষ্ট্রীয় কাজে গিয়ে না হয় একটা বক্তৃতা দিয়ে এলেন, সেখানেই কিন্তু সুযোগের সমতা নষ্ট হয়। কারণ রাষ্ট্রের সকল সুবিধা নিয়ে উনি গেলেন, এরপরে ওনার সাথে থাকার সময় করেছে, তারপরে উনি যে বক্তৃতাটা করলেন করেছে, সেই বক্তৃতার পাল্টা কিন্তু ওই জেলাতে ম্যাডাম খালেদা জিয়াকে একটা জনসভা করবার অনুমতিও দেবেন না। উনি গেলেন রাষ্ট্রীয় সকল খরচে, এখানে না অনুমতি, হ্যাঁ না 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 ব্যর্থ হয়েছি তো। এখন কোনো জেলায় অনুমতি দেওয়া হচ্ছে না, ঢাকায় অনুমতি দেওয়া হচ্ছে না, ম্যাডামের কোনো সভাই অনুমতি, এই সেদিনও একটা সভা করবার অনুমতি চেয়ে আমরা পাইনি। সেইখানে কিন্তু সুযোগের সমতা নিশ্চিতভাবে নষ্ট হয়। আর একটা বিষয় হলো যে ম্যাডাম খালেদা জিয়া নিশ্চিতভাবে যদি সরকার এরকম কোনো উদ্দেশ্য থাকে যে ওনাকে সাজা দেবেনি, কারণ ইতিমধ্যেই আপনারা শুনেছেন প্রেস ব্রিফিংয়ে ওনার আইনজীবী বলেছেন যে ওনার বিরুদ্ধে একটা প্রমাণও দাখিল করতে পারেন নাই ওনাকে সাজা দেবার মতো। তারপরে যদি দেন, যেমন তারেক রহমান যেমন, আমি নিজে কোর্টে হাজির থাকি, তারেক রহমান যেমন বিস্তারিত আলোচনা করে তাকে বেকসুর খালাস দিলেন নিম্ন আদালত, জজ কোর্ট আদালত। তারপরে সেই জজ কেমন হয়রানি শুরু করা হলো যে তিনি পালিয়ে বেঁচে গেলেন এবং এরপরে দেশের বাইরেও হীন স্বার্থে তারেক রহমান না কখনো কোথাও হয়নি, না কোথাও হয়নি, কোথাও হয়নি, এটা কোনো প্রমাণও দিতে পারবেন না আপনার। এরপরে দেখা গেল যে হীন রাজনৈতিক স্বার্থে দুদক তড়ি ঘড়ি করে অ্যাপিল করলেন এবং একটা মামলা হাইকোর্টে আসলে 10 বছর লাগে, দেখা গেল যে 10 মাসেরও আগে সেটার রায় হয়ে গেল। এখন উনি বাংলাদেশে না আসলে তো আর অ্যাপিল করতে পারবেন না, কাজেই ওনার ইলেকশনটা তো অনিশ্চিত অবস্থায়। এটাও সরকারের ইসের উপরে নির্ভর করবে, সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। যদি সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায় তাহলে উনি সেই নির্বাচনটায় আসতে পারবে এবং সেই পদ্ধতিগুলো উদ্ভাবন করবেন। ওই যে সব কিছুই কিন্তু রাজনৈতিক সমস্যা, এই সমস্যা কিন্তু দুই দলে মিলে মেটানো সম্ভব। মানে আপনারা সবকিছুই উপরই এখন সরকারের সদিচ্ছার উপর তাকিয়ে আছেন না, বাংলাদেশের মতো দেশে কিন্তু সরকার এবং বিরোধী দলের 30 সেকেন্ডের মধ্যে আলোচনা আমি একটা কথাই বলবো যে বিএনপি যা চাচ্ছে, বিএনপি যখন 70-এর দশকের শেষ দিকে বা 80-90-এর দশকে বা 2006 বিএনপিরও কিন্তু 20-22 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগের ওই সময় অত প্রবল আন্দোলন না থাকলে বিএনপির হয়তো 150 জন নির্বাচিত হয়ে যেত। বিএনপিকে কিন্তু এই অধিকারগুলো, রাজনৈতিক অধিকারগুলো, এইটা তাকে আদায় করে নিতে হবে। রাজনৈতিক সদিচ্ছা প্রতিপক্ষ যে আপনার ক্ষমতার প্রতিপক্ষ, সে আপনাকে কখনো দিবে না। ধন্যবাদ। আমরা আশা করব নিশ্চয়ই আমরা একটা সামনে নির্বাচন যেটা হবে, 1.5 বছরের কম সময় বাকি আছে, একটা সুন্দর নির্বাচন পাবো, যেই সরকারের অধীনেই হোক না কেন, একটা সুন্দর নির্বাচন পাবো, যেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সব দল অংশগ্রহণ করলেই সুন্দর নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে এবং সেই পরিবেশটা আমরা চাই, আমরা অংশ নিতে, পরিবেশ সবাই অংশগ্রহণ করলে পরিবেশ অটোমেটিক্যালি সৃষ্টি হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি সকল দর্শক শ্রোতাদের। রাজনীতি নিয়ে কথা বলা খুব কঠিন, তবে বর্তমানে তো অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ কেন প্রায় সকল রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। এখন যারা নির্বাচনে যাবেন না বলছেন তারাও নির্বাচন নিয়েই কথা বলেন, আর যারা নির্বাচনে যাবেন বলছেন তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে যারা নির্বাচনে আগ্রহী তারা কথা বলেন, যারা নির্বাচনে যাবেন না বলছেন তারাও নির্বাচনটা কিভাবে হওয়া উচিত সেটা নিয়েই কথা বলেন। সুতরাং নির্বাচন এটাই এখন আলোচনার বিষয়বস্তু। এই নির্বাচনের অনেক আগে থেকেই নির্বাচনের হাওয়া সব দেশেই বয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় মনোনয়নের জন্য 4 বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বা সিনেট নির্বাচনে 1 বছর আগে থেকেই শুরু হয়। তো আমরাও 1 বছর আগেই তো শুরু করলাম। সুতরাং এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ ক্ষমতাসীন দল বোধহয় আমরা যারা আছি, আমরা বোধহয় সর্বপ্রথম শুরু করেছি নির্বাচনের
যাওয়ার প্রস্তুতি নিয়ে, কারণ স্বাভাবিক আমাদের তো নানান কাজ থাকে, সব কিছু মিলিয়ে রাষ্ট্র পরিচালনা, তারপরে অন্যান্য বিষয় সব কিছু মিলিয়ে আমরা যেহেতু অনেক সময় ব্যয় করেছি, অন্যদিকে নির্বাচনের দিকে মনোযোগী হয়নি, জনসাধারণের সাথে সম্পর্কটাকে আরও ঝালাই করার ব্যাপার, সুতরাং আমরা একটু আগে শুরু করেছি। কিন্তু আমরা শুরু করার তাৎক্ষণিকভাবেই বিএনপি এবং অন্যান্য দলগুলো শুরু করেছে। বাজারে নানান রকমের কথা আছে, কেউ বলছে যে ইসলাম, তথাকথিত ইসলাম বলবো, তথাকথিত ইসলামপন্থী দলগুলো, কারণ তারা সঠিক ইসলামপন্থী কিনা এটা আমার সন্দেহ আছে, সেই জন্য আপনি জানেন যে আমার একটি ইসলামিক থিঙ্কিংয়ের ব্যাকগ্রাউন্ড আছে, সুতরাং আমি এই ইসলামপন্থী দলগুলোকে ইসলামপন্থী মনে করি না। তারা তথাকথিত ইসলামপন্থী, তারাও রাজনীতির কিভাবে আসবে, কেউ বলছে যে তারা আওয়ামী লীগের সাথে জোট বাঁধবে বিএনপি থেকে ছুটে এসে, বিএনপির সাথে জোট থেকে, আবার বিএনপি মনে করছে যে আরও জোটকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, আরও বৃহৎ করা যায়, ইত্যাদি চিন্তা ভাবনা আছে তাদের। এর মধ্যে আমাদের সবচেয়ে মজার মানে দেয়ার ইজ এ ক্লাউন ইন দি পলিটিক্স অফ বাংলাদেশ, জেনারেল এরশাদ। এই ক্লাউন মাঝে মাঝে এমন সব কথা বলে, তার 58টা দল আছে, 58টা দলের 58 জন ব্যক্তি আছে কিনা আমার এটাও সন্দেহ আছে। সে একটা দল আছে তো আপনাদের সঙ্গে আছে, এখন তো আমাদের সাথে আছে নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই। রাজা মাঝে মাঝে রাজরাজাদের দরবারে ক্লাউন তো থাকে, এটা জানেন আপনি, যে রাজা গোপাল ভাঁড় রাজদরবারেরই একজন লোক। আমাদেরও গোপাল ভাঁড় প্রয়োজন হয়, তাই আমরা হয়তো এরশাদ সাহেবকে রেখেছি। বিএনপিরও প্রয়োজন ছিল, প্রয়োজনও একসময় প্রয়োজন ছিল, তারাও অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা আলটিমেটলি পারেননি রাখতে, তাকে ধরে রাখতে পারেননি। তো রাজনীতির এই হাল তো আমি মনে করি যে ভালোই, খারাপ না। এটা বিতর্কে যে এসছে নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে হেলদি ডিসকাশন হচ্ছে। এখন পর্যন্ত ডিসকাশনে কোনো শালীনতা লঙ্ঘন হয়েছে বা অন্যরকম কিছু হয়েছে এরকম মনে হচ্ছে না। তবে বিএনপি যেটা বলছেন যে তারা একটা কী ধরনের নির্বাচন চান, এটা একটু স্পষ্ট ভাষায় বললে ভালো হয়। এটা এখনও স্পষ্টীকরণের দিকে তারা এগোননি। আমরা তো ধরেন আমাদের তো নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন রুটম্যাপ ডিক্লেয়ার করছে। এখন এই রুটম্যাপটা আমাদের দৃষ্টিতে নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে হবে সেটার জন্য একটা রুটম্যাপ, আর বিএনপির দৃষ্টিতে অন্যটা। তো বিএনপির দৃষ্টিতে যাই হোক না কেন, তারা আসলে কী ধরনের নির্বাচন চান, কী ধরনের নির্বাচন কমিশন চান, এটা আর একটি স্পষ্টীকরণ দরকার, তাই না? স্পষ্টীকরণ করলে পরে আমরা বুঝতে পারবো যে দেশে একটা সুষ্ঠু, আর যেখানেই গণতন্ত্র সেখানেই তর্ক থাকবে, যেখানে গণতন্ত্র সেখানে বিতর্কও থাকবে, তর্কও থাকবে, এটি স্বাভাবিক। কারণ বহুমাত্রিক চিন্তা ভাবনা মানুষের থাকে, একজন মানুষের ভিতরেই তো অনেক রকমের চিন্তা থাকে। আপনি একই বস্তু নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করতে পারেন, একই বিষয় নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করতে পারেন, সুতরাং বিভিন্ন মানুষের চিন্তার ভেতরে তো একটু ভিন্নতা থাকবে। আর আমি এটাকে হেলদি একটা সাইন মনে করি ইন এ হেলদি ডেমোক্রেসি। আমরা উই আর ট্রাইং টু বিল্ড আপ এ হেলদি ডেমোক্রেসি, এইটার একটা সাইন হলো এই বিতর্কগুলো। ধন্যবাদ। আমি এবার আসবো অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনারা সহায়ক সরকারের কথা বলছেন, কিন্তু যেটা এমপি সাহেব বললেন যে সহায়ক সরকারটা কী ধরনের হবে, কি আপনারা চাচ্ছেন, আপনাদের চাওয়াটা এখনো স্পষ্ট হয়নি, বা নির্বাচন কমিশন নিয়ে আপনাদের আপত্তি আছে, কিন্তু স্পষ্ট করে আপনারা বলছেন না কোথায় আপত্তিটা। তারপরে আন্দোলনের কথা বলছেন, এবং আপনাদের চেয়ারম্যানই মানে চেয়ারপারসন বলেছিলেন যে ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু তিনি ঈদের পরে দেখা গেল যে তিনি বিদেশ চলে গেলেন। না, ঈদ তো সামনেও আছে, সামনেও ঈদ আছে, আবার আগামী বছরও ঈদ আছে। এখন কোন ঈদ আমরা সেটা জানি না। তো ন্যাচারালি আমরা ধরেই নিতে পারি যে উনি উনার ছেলের সাথে সলা পরামর্শ করতে গেছেন সহায়ক সরকার রূপরেখা দেওয়ার আগে, হয়তো এটা মানে জনমনে প্রশ্নটা আসতেই পারে। তা আপনি কি বলবেন সব কিছু মিলিয়ে? মোর্শেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগত। দেখুন, 2014 5 জানুয়ারির যে নির্বাচনের নামে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল, এবং এরপরে দ্বিতীয় মেয়াদের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এলেন, তারপর থেকেই কিন্তু বিএনপি সহ বিরোধী দল এবং সরকার, জনগণ একটি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, যে জনগণ ভোট দিতে পারল না, বিরোধী দল অংশগ্রহণ করতে পারল না, আর সেজন্যে বিরোধী দল এবং জনগণ
সকলেই চাইছিল মনে প্রাণে যে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক। সরকারেরও একটি ওয়াদা ছিল যে আমরা সংবিধান রক্ষার জন্যই 5 জানুয়ারির এই ঘটনাটা ঘটিয়েছি, এরপরে আমরা দ্রুতই বিরোধী দলের সাথে আলোচনা করে আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নির্বাচন আন্দোলন খালেদার বিদেশ গমন, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, এবং অজয় দাশগুপ্ত, উপসম্পাদক দৈনিক সমকাল। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। হজ কার্যক্রমের উদ্বোধন। হোলি আর্টিজান হামলায় জড়িত বাশার ও মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে মারা যায়, জানালো পুলিশ। মেহেরপুরে একটি বাড়িতে অভিযান। পুলিশের গুলিতে আহত তিতুমির কলেজ ছাত্রের দৃষ্টি ফিরে পাওয়া নিয়ে সংশয়, অপারেশন শেষে চিকিৎসক। ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, আহত 3। ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনা। এবং রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নেই সঠিক পরিসংখ্যান, 7 বছর আগের তালিকা নিয়ে বিপাকে সিটি কর্পোরেশন। আমরা চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আসলে আজকের আলোচনা হচ্ছে রাজনীতি। রাজনীতি এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে সবার মুখে মুখে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের অনেক আগে ভাগেই কিন্তু নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে দলগুলো, রাজনৈতিক দলগুলো। এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের পথরেখাও ঘোষণা করেছেন। বিএনপি আবার সেটা বলেছে যে এটা আওয়ামী লীগেরকে জেতানোর একটা নীল নকশা, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে রাজনীতি একটু উত্তপ্তই আছে বলা যায়। এর মধ্যে আবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিদেশ গেছেন চিকিৎসার জন্য, বলা হচ্ছে 2 মাসের উপরে থাকবেন বলা হচ্ছে। আওয়ামী লীগ আবার বলছে যে তিনি কি পালিয়ে গেলেন নাকি। বিএনপি আবার এর প্রত্যুত্তরে বলছে যে যারা মনে করে যে তিনি পালিয়ে যাবেন তারা হামুক। যাই হোক, ইত্যাদি ইত্যাদি নানান রকম আলোচনা হচ্ছে। তা আমি প্রথমেই উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি আপনার কাছেই আসবো। আপনি কি বলবেন এই রাজনৈতিক ডামাডোল নিয়ে? ধন্যবাদ জনাব মোর্শেদুল ইসলাম, এবং শুভেচ্ছা। ব্যর্থ হলো। এখন আমরা অত্যন্ত মানে একদিকে হতাশা, আর একদিকে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যে 2005 জানুয়ারি যে নির্বাচন নামে বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেছে, সেরকম আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটাবার কোনো পরিকল্পনা সরকার বা নির্বাচন কমিশনের আছে কিনা, নইলে এইভাবে তড়িঘড়ি করে পথনকশা দেয়া, তার আগে কোনো পরিবেশ তৈরি নেই। আমার ভাই বললেন, আমার শ্রদ্ধেয় ভাই, উনি বললেন যে আমরা নেমে পড়েছি 1 বছর আগেই। আসলেও কিন্তু উনি সত্য বলেছেন। একেবারে মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরো সরকার বা সরকার দলীয় সকল নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে নেমে পড়েছেন। আপনি পাশাপাশি দেখবেন যে বিরোধী দলকে এখনো মাঠেই নামতে দেয়া হচ্ছে না, ঘরের ভেতরেও কথা বলতে দেয়া হচ্ছে না। অর্থাৎ একদলীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, একদলীয় গণতন্ত্র চর্চা হচ্ছে। বিরোধীদের জন্য তার কোনো সুযোগ নেই, এখানে সুযোগের সমতা বলে কিছুই নেই। তো এই অবস্থাতে আমরা মনে করি যে আগামী নির্বাচনটা যদি ভোটারদের আস্থা অর্জন করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তাহলে একটি নির্বাচনী সহায়ক সরকার দরকার। আপনি বলেছেন যে সেই সহায়ক সরকারের রূপরেখাটা আমরা এখনো পাইনি, ভাইও বলেছেন। হ্যাঁ, মূল জিনিসটি হচ্ছে সহায়ক সরকারের যে
আগামী নির্বাচন যাতে সকলের অংশগ্রহণে ভোটাধিকার নিশ্চিত হয় এবং যেখানে ভোট দেবেন সেই বাক্সের সেই ব্যক্তির পক্ষেই যেন গণনা হয় এবং রায়টা হয় যেন জনগণের পক্ষে অর্থাৎ ভোটারের পক্ষে যেন সুষ্ঠুভাবে রায়টা হয়। এটাই হলো মূল জিনিস। এখন ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গেছেন, চিকিৎসা শেষ করে ঢাকায় ফিরে উনি এই রূপরেখাটা ঘোষণা করবেন। আপনি জানেন যে ভিশন 2030 ঘোষণা করেছেন ইতিমধ্যে, যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আমি এটা নিশ্চিত করতে পারি যে ম্যাডাম খালেদা জিয়া ঢাকায় এসে যখন এই নির্বাচনের রূপরেখাটা ঘোষণা করবেন সহায়ক সরকারের, আশা করি সকলের কাছে এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য এবং প্রশংসিত হবে। ধন্যবাদ অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসবো। দুই পক্ষের বক্তব্য আমরা শুনলাম, মধ্যপন্থা হিসেবে আপনি কি বলবেন? না, গণতন্ত্র এমপি সাহেব যেটা বলেছেন যে গণতন্ত্র আছে, আবার বিএনপি তো এটা স্বীকারই করে না। যেহেতু আজম সাহেব বললেন দলের ভাইস চেয়ারম্যান যে গণতন্ত্র আছে কি নেই। একটা বিষয়, এই গণতন্ত্রের বা সামাজিক বাস্তবতায় ধরেন বিএনপি মাঠে যেতে পারেনি, অনেক সময় কিন্তু এটা কল্যাণকর হয়। আপনি ঢাকায় পল্টন ময়দানে এখন একটা জনসভার আয়োজন করতে চান, দেখবেন যে অন্য সব কিছু বাদ দেন, বড় দল পল্টনের এই 8-10 হাজার লোকের বেশি তো এখন আর ধরে না, ওইটুক ভরাট করতেও কিন্তু 1 কোটি টাকা খরচ হয়ে যায়। কিন্তু আপনি আপনার সময় টিভি বলেন, 30-35টা দেশীয় টিভি চ্যানেল বলেন, মানে প্রচার সংখ্যা যথেষ্ট ভালো, এরকম ঢাকায় এবং বাইরের 50-60টা দৈনিক পত্রিকা বলেন, তার বাইরে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া আছে। বিএনপি কিংবা অন্য দল সকলের অংশগ্রহণে নির্বাচনে যাব, সে বিষয়টি 3.5 বছরেও এগোয়নি। এখন নতুন করে একাদশ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। সেখানে বিএনপি তো নির্বাচনে যাবার জন্য উন্মুখ। বিএনপি কখনো বলেনি যে আমরা নির্বাচনে যাব না, বিএনপি নির্বাচনেরই দল। কাজেই বিএনপি নির্বাচনে যাবার জন্যেই কিন্তু বিএনপির যে দাবি যে জনগণ ভোট দিতে চায়। আমরা নিকট অতীতে অনেকগুলো নির্বাচন দেখে এসেছি, যে নির্বাচনগুলোতে সহিংসতা দেখেছি, জনগণের ভোটের নিশ্চয়তা দেখা যায়নি। আর সেজন্যেই বিএনপির দাবি যে জনগণ যাতে করে, ভোটাররা যাতে করে নিশ্চিন্তে ভোট দিতে পারে এবং যাকে তিনি ভোট দেবেন তার বাক্সেই ভোটটা গণনা হবে এবং তার পক্ষে ওই ভোটের ফলাফলটি যাবে। এই ধরনের একটি পরিবেশ তৈরি করবার জন্যে যে দক্ষ একটি নির্বাচন কমিশন করা, সেই নির্বাচন কমিশন আমরা দেখিনি। আমরা খুব হতাশ হয়েছি, জাতীয় হতাশ হয়েছে এই জন্যেই যে সার্চ কমিটির মধ্য দিয়ে এই নির্বাচন গঠিত হয়েছে, নির্বাচন কমিশন, সেই সার্চ কমিটির পক্ষে যখন ক্যাবিনেট সেক্রেটারি ডিক্লেয়ার করলেন তখনও আমরা শুনেছি যে বিএনপি একজন, আওয়ামী লীগ একজন, বাকি 3 জন নিরপেক্ষ। অথচ পরের দিন সরকারি দল আওয়ামী লীগেরই একটা পকেট সংগঠন তরিকত ফেডারেশন, তারা বললেন আমাদের কাছ থেকে সিইসি সহ 3 জন নেওয়া হয়েছে, ভেবেছিলাম 5 জনই নেবেন। তো এই জন্য জাতি হতাশ হয়েছে যে প্রক্রিয়ায়, যে স্বচ্ছতার মধ্য দিয়ে নির্বাচন কমিশনটি গঠন করা দরকার ছিল সেটি গঠিত হয়নি, সেখানে সঠতার পরিচয় আছে। এরপরে আমরা অপেক্ষা করলাম যে এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হলো আগামী সংসদ নির্বাচন, দেখা যাক এই নির্বাচন কমিশন কি করে। তো আমরা দেখলাম যে নির্বাচন কমিশন 31শে জুলাই, এই মাসের 31শে জুলাই রাজনৈতিক দলগুলো, পেশাজীবী সংগঠনগুলো, দেশের সুশীল সমাজের সাথে বসবে। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক দলগুলো, পেশাজীবী, সুশীল সমাজ সকলের সাথে আলাপ আলোচনা করে তাদের সুপারিশমালা নিয়ে তারা যদি একটা পথ নকশা তৈরি করত, সেখানে একরকম হতো। দেখা গেল যে নির্বাচন কমিশন কোনো কথা বলার আগেই এবং পরিবেশ সৃষ্টির আগেই এই যে মহাসংকট, বিএনপি আওয়ামী লীগের সাথে দূরত্ব, আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনে করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, আর বিএনপি সহ বিশাল একটি জনগোষ্ঠী মনে করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে ভোটের অধিকার নিশ্চিত হবে না। এই দূরত্ব, এটা রাজনৈতিক সমস্যা। এই সমস্যার সমাধানের আগে নির্বাচন কমিশন একটা পথ নকশা দিয়ে দিল জাতির সামনে। এটাতে আমরা এবং পুরো জাতি আরও হতাশ হলাম যে আসলে সামনের নির্বাচনটা একটা চরম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল নির্বাচনের এই কমিশনের এই ভূমিকায়।
আর আমরা মনে করি যে নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জটা, সেই দক্ষতা নির্বাচন কমিশন প্রথম থেকেই দেখাতে